আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া ভালো। আজকে আমরা শুরু করব অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা চ্যাপ্টারটি। শুরু করছি আজকের পাঠ 4.1। শুরুতে আমরা জনসংখ্যা নির্ণয়ের সূত্রগুলো একটু দেখে নিই। এখানে জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 1 নাম্বার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে কি স্থূল জন্মহার। স্থূল জন্মহারটা কি? স্থূল জন্মহার হচ্ছে নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। এটাকে আবার সংক্ষেপে যখন প্রতীকের সাহায্যে লেখা হবে তখন সিবিআর। সিবিআর এর পুনরূপ হচ্ছে কি গ্রোথ বার্থ রেট। গ্রোথ বার্থ রেট বাংলায় হলো স্থূল জন্মহার। আর নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যাকে প্রকাশ করা হয়েছে সামেশন বি। সামেশন বি মানে হচ্ছে বি দিয়ে হচ্ছে বাত, মানে জন্ম নেওয়া জীবিত জনসংখ্যার সমষ্টি। এটা সামেশন পি। পি দিয়ে বোঝাচ্ছে পপুলেশন, মানে জনসংখ্যার সমষ্টি ইন্টু 1000। সোজা কথায় একটা বছরে, একটা নির্দিষ্ট সময় বলতে এখানে 1 বছরকে বোঝায়, একটা বছরে কি পরিমাণ শিশু জন্মগ্রহণ করেছে তাকে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা কত ছিল তা দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে স্থূল জন্মহার। এরপর আসি সূত্র 2, স্থূল মৃত্যুর হার। স্থূল মৃত্যুর হার মধ্যে আসবে নির্দিষ্ট বছরের মোট মৃত সংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। এটাকেও প্রতীকের সাহায্যে লেখা যায় সিডিআর। খেয়াল করবেন এখানে বি দিয়ে বাদ বোঝানো হয়েছে, এখানে ডি দিয়ে ডেথ বোঝানো হয়েছে। বাকিটা সেম, সি দিয়ে ক্রুড, ডেথ, ডি দিয়ে ডেথ, আর দিয়ে রেট। ক্রুড ডেথ রেট সামেশন ডি সামেশন পি ইন্টু 1000। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ সাধারণত 1 বছরের মধ্যে যে পরিমাণ জনসংখ্যা মৃত্যুবরণ করে তাকে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্রুড ডেথ রেট, স্থূল মৃত্যুর হার। তারপরে আসি 3 নাম্বার, স্বাভাবিক বৃদ্ধির হার এনজিআর, ন্যাশনাল রেট। নর্মাল গ্রোথ রেট হবে জন্মহার মাইনাস মৃত্যুর হার ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তাহলে জন্মহার মানে হচ্ছে 1 বছরে কত পার্সেন্ট শিশু জন্মগ্রহণ করেছে, আর মৃত্যুহার হচ্ছে কত পার্সেন্ট মানুষ বা জনসংখ্যা মৃত্যুবরণ করেছে, সেটার থেকে যা পাবো সেটাকে 1000 দ্বারা ভাগ করব, আবার 100 দ্বারা গুণ করব। তারপর হচ্ছে যে কি 4 নম্বরে জনসংখ্যার বৃদ্ধির হার পপুলেশন গ্রোথ রেট। পপুলেশন গ্রোথ রেট খেয়াল রাখবে, পরীক্ষায় প্রশ্ন দুইটা যাতে কন্ট্রাডিক্টে না হয়। একটা স্বাভাবিক বৃদ্ধির হার এনজিআর, আর একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার পিজিআর, পপুলেশন গ্রোথ রেট। যখন জনসংখ্যা বৃদ্ধির হার বা পিজিআর বের করতে বলবে তখন এই সূত্রের মধ্যে দুটা বিষয় যোগ হবে। এখানে জন্মহার শুধু জন্মহারই ছিল, এখানে জন্মহারের সাথে 4 নম্বরে এসে জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে জন্মহারের সাথে এসে বহিরাগমন যোগ হবে। বহিরাগমন হার, বহিরাগমন মানে কি? বহিরাগমন মানে যারা বাহির থেকে বা অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে তাদেরকে বলা হয় বহিরাগমন, মাইনাস মৃত্যুর হার যোগ বহির্গমন হার। তাহলে মৃত্যু হারের সাথে আমাদের দেশ থেকে যারা বসবাসের উদ্দেশ্যে হোক বা যে কোনো উদ্দেশ্যে অন্য দেশে চলে গেছে এদেরকে বলা হয় বহির্গমন হার। তাহলে জন্মহারের সাথে বাইরে থেকে আসা জনগণ যোগ হবে, আর মৃত্যুহারের সাথে যারা আমাদের দেশ থেকে বাইরে অন্য দেশে চলে গেছে তারা যোগ হবে। তারপর 1000 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। দেন 5 নাম্বার জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্বকে বলা হয় ডেনসিটি অফ পপুলেশন ডিপি। এটা সামেশন টিপি ডিভাইডেড বাই সামেশন টিএ। সামেশন টিপি মানে হচ্ছে মোট জনসংখ্যা, অর্থাৎ টিপি টোটাল পপুলেশন, সামেশন দিয়ে সমষ্টি বোঝানো হয়েছে আর কি। তাহলে টি সামেশন টিএ টোটাল এরিয়া, মোট আয়তন। সোজা কথায় একটা দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওই দেশের জনসংখ্যার ঘনত্ব।
দেন 6 নাম্বার নিট অভিবাসন হার NMR। তাহলে নিট অভিবাসন হার নির্ণয় সূত্র হচ্ছে কি অভিবাসীর সংখ্যা মাইনাস দেশান্তরের সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ইন্টু 1000। এখানে অভিবাসী কি? অভিবাসী হচ্ছে যারা বিদেশ থেকে বসবাসের উদ্দেশ্যে আমাদের দেশে আসছে তাদেরকে আমরা বলবো অভিবাসী। আর আমাদের দেশ থেকে বসবাসের উদ্দেশ্যে যারা বিদেশে চলে গেছে তাদেরকে বলা হয় দেশান্তর। তাহলে অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা বিয়োগ করার পর যেটা থাকবে সেটাকে বর্তমানে মোট জনসংখ্যা যেটা সেটা দিয়ে ভাগ করে 1000 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাকে বলা হয় নিট অভিবাসন হার। এই 6টা সূত্র ভালো মতো রপ্ত করলেই এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করা সম্ভব। আমরা বিষয়টা একটু ডাইরেক্ট সৃজনশীল বোর্ডে আসা একটা প্রশ্ন দেখি। এখানে আমি একটা প্রশ্ন নোট করেছি, যেটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2021। এখানে বলা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি দেশের 2016 সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা 16 কোটি। 2016 সালের মোট জন্মহার জন্ম নিয়েছে 30 লক্ষ, আর 2016 সালের মোট মৃত্যুর হার মানে মৃত্যুবরণ করেছে 8 লক্ষ। এই তথ্যের ভিত্তিতে উদ্দীপক হতে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুর হার নির্ণয় করো। তাহলে স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুর হার নির্ণয় করতে গেলে আমার এখানে অলরেডি প্রশ্ন কি দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। জাস্ট আমি সূত্রে যদি মানটা বসাই দিই তাহলে আমি ফলাফলটা পেয়ে যাব। এই CBR বা স্থূল জন্মহারের ক্ষেত্রে মানগুলো বসিয়ে দেখতেছি কি যে আমার এখানে স্থূল জন্মহারের মান ছিল, জীবিত জনসংখ্যা ছিল 30,000, জন্ম যারা নিয়েছে 30 লক্ষ, সেটাকে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। 16 কোটি দিয়ে ভাগ করব, তারপর 1000 দ্বারা গুণ করব, ফলাফল হবে 18.75। এটা হলো স্থূল জন্মহার। এবার আমরা যদি স্থূল মৃত্যুহারে যাই, CDR সমান সামেশন D ডিভাইড বাই সামেশন P। আমরা এখানে সামেশন D এর মান পেয়েছি কত? 8 লক্ষ। 8 লক্ষকে ভাগ করব মোট জনসংখ্যা 16 কোটি দিয়ে গুণ করব 1000 দিয়ে, ফলাফল পাবে 5। তাহলে আমরা কি পেয়ে গেলাম? নির্ণেয় স্থূল জন্মহার সমান 18.75 এবং স্থূল মৃত্যুহার সমান 5। এবার আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখি উদ্দীপকের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। তারপরে বলছে দেশটি জনবহুল হলে তার সমাধানে তোমার মতামত দাও। তাহলে আমরা এখানে জনসংখ্যার ঘনত্বটা নির্ণয় করি আগে। এই যে জনসংখ্যার ঘনত্ব, তো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে যে কি ডেনসিটি অফ পপুলেশন DP ইকুয়াল টু সামেশন TP ডিভাইডেড বাই সামেশন TA। সামেশন TP মানে হচ্ছে টোটাল পপুলেশন এখানে দেওয়া আছে কত? 16 কোটি। আর এখানে টোটাল এরিয়া আয়তনটা একদম সবার উপরে দেওয়া আছে, দেখেন 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এই 16 কোটি জনসংখ্যাকে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন দ্বারা ভাগ করলে ফলাফল আসতেছে 1084.23। অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1084.23 জন জনসংখ্যা বাস করে। তাহলে এই যে প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন মানুষ বাস করে, তাহলে কি দেশটা কি জনবহুল কিনা? যেহেতু আয়তনের তুলনায় 1084 জন জনসংখ্যা বসবাস করা, এটা অবশ্যই একটি জনবহুল দেশ হিসেবে নির্দেশ করে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি এই দেশটি একটি জনবহুল দেশ। এবং এটা সমাধানের জন্য করণীয়গুলো কি তোমার মতামত দিতে বলা হয়েছে। তাহলে এটা সমাধান করতে গেলে প্রথমত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তো জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে? দেশের শিক্ষার হার বাড়াতে হবে। মানুষ যত বেশি শিক্ষিত হবে তত বেশি জনসংখ্যার নিয়ন্ত্রণের সম্পর্কে ওরা জানবে, বুঝবে। তারপরে হচ্ছে কি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, কারণ যাদের জীবনযাত্রার মান উন্নত হবে তারা অধিক জনসংখ্যা প্রত্যাশা করে না। তারপরে হচ্ছে কি মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নত হলে মানুষ অধিক জনসংখ্যার দিকে ধাবিত হবে না। তারপরে হচ্ছে কি মানুষের আর্থিক অবস্থার নিশ্চয়তা বা রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, মানুষ মনে করে যে কি অধিক সন্তান নিলে তাদের বুড়া বৃদ্ধ বয়সে তাদের জন্য এটা একটা সম্বল হবে, তারা কিছু আর্থিকভাবে সহযোগিতা পাবে। এখন যদি
প্রত্যেক মানুষ নিজের আয় দ্বারাই যদি তার পুরা জীবনটা সারভাইভ করার মতো পর্যাপ্ত তার অর্থ সম্পদ থাকে, তাহলে সে আর বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভরশীল হবে না। এতে করে তার জনসংখ্যা বেশি করার যে একটা টেন্ডেন্সি সেটা কমে আসবে। এছাড়াও আছে হচ্ছে তোমার চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকলেও মানুষ অধিক জনসংখ্যার দিকে ধাবিত হবে না। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ উপায় আছে যেগুলো ব্যবহার করলে বা অবলম্বন করলে জনসংখ্যার সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আজকের ক্লাস থেকে আমরা এভাবে সূত্র প্রয়োগ করেই যে কোনো ধরনের এই 6টি সূত্রের আলোকে যে কোনো প্রশ্ন আসলে আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। জনসংখ্যা বিষয়ক আলোচনার মধ্যে দুটা তত্ত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে। একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। পাশাপাশি ডাল্টনের কাম্য জনসংখ্যা নির্ণয়ের একটা সূত্রও আছে। এই প্রত্যেকটা টপিকসে আমরা খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করবো হচ্ছে কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ব্রিটিশ অর্থনীতিবিদ রবার্ট টমাস ম্যালথাস উনি জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যের উৎপাদন বৃদ্ধির মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে একটি তত্ত্ব উপস্থাপন করেছিলেন। সেই তত্ত্বটাই অর্থনীতিতে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বে উনি দেখাইছেন যে একটা নির্দিষ্ট সময় পর পর, সাধারণত উনি এখানে নির্দিষ্ট সময়টাকে প্রতি 25 বছর অন্তর অন্তর হিসাব করেছেন। প্রতি 25 বছর পর পর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। জ্যামিতিক হার বলতে 1, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32 এভাবে। আর প্রতি 25 বছর অন্তর অন্তর খাদ্যের উৎপাদন, যেটা জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপকরণ, এই খাদ্যের উৎপাদনটা বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে। গাণিতিক হার বলতে 1, 2, 3, 4, 5, 6 এভাবে। এই যে জনসংখ্যার বৃদ্ধি এবং খাদ্যের উৎপাদন বৃদ্ধির মধ্যে সম্পর্ক দেখিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেটাকে যদি সূচি আকারে প্রকাশ করা হয় তাহলে সূচিটা হবে এরূপ। সূচিতে দেখা যাচ্ছে দেখি বছর, তারপরে জনসংখ্যা বৃদ্ধি যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে, খাদ্যের উৎপাদন বৃদ্ধি যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে বৃত্তি বছরে বা শূন্য বছরে, মানে বছরের শুরুতে বা বৃত্তি বছরে জনসংখ্যা বৃদ্ধি 1, খাদ্যের উৎপাদন বৃদ্ধিও 1। এরপর 25 বছর অন্তর বা 25 বছর পরে গিয়ে 25 বছরে এসে জনসংখ্যা বৃদ্ধি হলো 2, খাদ্যের উৎপাদন বৃদ্ধি হলো 2। আরও 25 বছর পর মানে 50তম বছরে এসে জনসংখ্যা বৃদ্ধি হলো 4, খাদ্যের উৎপাদন বৃদ্ধি হলো 3। আরও 25 বছর পর, দ্যাট মিনস 75 ইয়ার্স, 75 বছরে এসে জনসংখ্যার বৃদ্ধি হলো 8, খাদ্যের উৎপাদন বৃদ্ধি হলো 4। আরও 25 বছর পর, তার মানে 100 বছরে এসে জনসংখ্যা বৃদ্ধি হলো 16 আর খাদ্যের উৎপাদন বৃদ্ধি হলো 5। তাহলে আমরা এখানে দেখি যে সূচিতে প্রতি 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 1, 2, 2-এর ডবল 4, 4-2-8, 8-2-16 এভাবে যাবে। তার মানে এটাকে বলা হচ্ছে জ্যামিতিক হারে। ঠিক একইভাবে প্রতি 25 বছর অন্তর অন্তর খাদ্যের উৎপাদনটা যদি দেখি, এটা বাড়তেছে কিভাবে 1, 1, 2, 3, 4, 5 ডট ডট ডট। তার মানে এটাকে বলা হচ্ছে গাণিতিক হারে। এখন আমরা এই বিষয়টা যদি উদ্দীপকে দেওয়া থাকে যে এই সূচি থেকে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। চেষ্টা করি। প্রথমে যদি আমরা জনসংখ্যাটাতে যাই, জনসংখ্যা প্রথমে বৃত্তি বছর হচ্ছে 1, বৃত্তি বছরের জনসংখ্যা 1 এই জায়গায়। তারপরে 25তম বছরে জনসংখ্যা হচ্ছে কত 2, 25তম বছরে এসে জনসংখ্যা 2। তারপর 50তম বছরে জনসংখ্যা 4।
50তম বছরে 4। তারপরে 75তম বছরের জনসংখ্যা 8। 75তম বছরে 8। তারপরে 100 বছরে হচ্ছে জনসংখ্যা 16। 16। তাহলে আমি এখন জনসংখ্যার রেখাটা বের করতে পারবো। 1 মানে ভিত্তি বছরে, তারপর হচ্ছে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে হচ্ছে যে কি 16। তাহলে আমি পেয়ে গেলাম জনসংখ্যা বৃদ্ধির রেখাটা, যেটা ঊর্ধ্বগামী। এটা কি ঊর্ধ্বগামী। এবারে আমি অঙ্কন করব খাদ্য উৎপাদন রেখাটা। তাহলে ভিত্তি বছরে খাদ্যের মান 1, এই যে 1, তারপরে হচ্ছে 25 বছর 2, এই 2, তারপরে হচ্ছে কত 3, 25তম বছর গিয়ে 3, তারপরে কত 4, তারপরে হচ্ছে 5। তাহলে আমি বিন্দুগুলো যোগ করে দিই সোজা। এই এটা হলো খাদ্য উৎপাদনের রেখা। এবার যদি আমরা একটু খেয়াল করি, শুরুতে এটাকে আমি একটা বিন্দু দিয়ে না চিহ্নিত করি, বিন্দু এই জায়গায় দিই এ। তাহলে এ মনে করলাম এটা বি, মনে করলাম এটা সি। তাহলে এই যে একটা মাঝখানে একটা অনেকটা ত্রিভুজ আকৃতির একটা ক্ষেত্র তৈরি হলো না? তাহলে এই এ বি সি ত্রিভুজ ক্ষেত্রের মতো যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই এ বি সি এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হলো মূলত জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মধ্যে গ্যাপ, ব্যবধান, অসামঞ্জস্য। কারণ জনসংখ্যা যে হারে বাড়তেছে, খাদ্যের উৎপাদন সে হারে বাড়ছে না। মূলত অর্থনীতিবিদ ম্যালথাস এই বিষয়টাই উপস্থাপন করতে চাইছেন যে প্রতি 25 বছর পর পর জনসংখ্যা যে হারে বাড়ে, খাদ্য উৎপাদন সে হারে বাড়ে না। ফলে একটা মাঝখানে একটা কি মানুষের জীবন ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ যে খাদ্য, সেই খাদ্যের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়, ঘাটতি সৃষ্টি হয়ে যায়। এই ঘাটতিটার সৃষ্টির কারণে অনেক সময় দেখা যাবে দুর্ভিক্ষ, মানুষের মধ্যে অভাবের সৃষ্টি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী দেখা দেয়। তাহলে জনসংখ্যা যদি মানুষ নিয়ন্ত্রণ না করে, তাহলে প্রকৃতি অনেক সময় প্রাকৃতিক বিভিন্ন কারণে ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে অনেকগুলো মানুষ মারা যায়। তার মানে আবার জনসংখ্যা একটা ব্যালেন্সের মধ্যে চলে আসে। অধ্যাপক ম্যালথাস মূলত দেখা যাচ্ছে যে কি, যে যদি মানুষ নিজের থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে, প্রকৃতি নিজের থেকে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীতে একটা ব্যালেন্স বজায় রাখে। এটাই ছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য। পস এখন একই তত্ত্ব, একই সূচিকে প্রথমে দেখিয়েছি রেখাচিত্রের সাহায্যে, এখন সেটাকে দেখাবো পাই চিত্রের, তোমার গ্রাফ চিত্রের সাহায্যে, গ্রাফ চিত্রের সাহায্যে বা তোমার লম্বচিত্র বলা, এটাকে লম্বচিত্রের সাহায্যেও দেখানো যায়। বিষয়টা একটু দেখি। প্রথম ভিত্তি বছরে জনসংখ্যাও 1, খাদ্যের উৎপাদনও 1, সেটা হচ্ছে 1-এর মধ্যে আছে। তারপরে 25তম বছরে গিয়ে জনসংখ্যা 2, খাদ্যের উৎপাদনও 2। তাহলে আমি 25তম বছরে এই যে 2-এর বেলায় এসে প্রথমে এই পাশে এটাকে জনসংখ্যায় দেখাই। হলো খাদ্য। এরপরে 50তম বছরে জনসংখ্যা হচ্ছে 4, খাদ্য 3। তাহলে 50তম বছরে যাই। এ হচ্ছে 50তম বছর। এটা হচ্ছে জনসংখ্যার এক স্তম্ভ। তারপরে
এটা হচ্ছে খাদ্য বৃদ্ধির স্তম্ভ। এরপরে যদি আমি ৭৫তম বছরে যাই, জনসংখ্যা হচ্ছে ৮। এটা হলো জনসংখ্যার স্তম্ভ। আর খাদ্য তখন হচ্ছে যে ৫, সরি ৪, খাদ্য তখন হচ্ছে ৪, এই ৪, এটা হচ্ছে খাদ্যের স্তম্ভ। এরপরে ৭৫তম বছরের পর হচ্ছে ১০০তম বছরে গিয়ে জনসংখ্যা হচ্ছে ১৬, খাদ্য হচ্ছে ৫, তাহলে জনসংখ্যা ১৬। এটা হচ্ছে জনসংখ্যার স্তম্ভ। আর খাদ্য হচ্ছে তখন ৫, এই যে এটা হলো খাদ্যের স্তম্ভ। তাহলে এখানে আমরা স্তম্ভগুলোর মধ্যে একটু নির্ধারণ করে দিব যে আমি এই ব্লু কালার ব্যবহার করে যেটা সাদা স্তম্ভ তৈরি করেছি, এটা হচ্ছে খাদ্যের উৎপাদন বৃদ্ধি। আর যেটা ব্ল্যাক এবং ক্রস করে দেখিয়েছি, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে যদি এভাবে স্তম্ভ চিত্রের মাধ্যমে বা লম্বচিত্রের মাধ্যমেও যদি এটাকে উপস্থাপন করতে বলা হয়, তাহলে একই সূচি ব্যবহার করে আমরা এটা দেখাতে পারি। একটা বিষয় খেয়াল করবে, আবার অনেক সময় এই চিত্রটা দিয়েও উদ্দীপকে দেওয়া আছে, এই চিত্রটা দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে এই চিত্রটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে কোন তত্ত্বকে নির্দেশ করে। তাহলে এই চিত্রটি দেখে তুমি অ্যানালাইজ করে নিবে যে এখানে যেহেতু এদিকে ভূমি অক্ষে বছর দেখানো হচ্ছে, লম্ব অক্ষে পি বা পপুলেশন, এফ বা ফুট দেখানো হচ্ছে, তাহলে এই গ্রাফ বা এই চিত্রগুলো স্তম্ভগুলো অ্যানালাইজ করলে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু হাইলাইট করে দেওয়া আছে যে সাদাটা হচ্ছে খাদ্যের উৎপাদন বৃদ্ধি, আর যেটা ক্রস করে দেওয়া আছে এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে এখানে খাদ্যের উৎপাদন বৃদ্ধির মানগুলো যদি তুমি অ্যানালাইজ করো, এখানে 1টা যদিও বা এখানে 0-র সাথে অ্যাডজাস্টেড, তবে 2-এর বেলায় দেখো খাদ্যের উৎপাদনটা 2, 3, 4, 5 মানে গাণিতিক হারে বাড়তেছে। আর যখন আমরা ক্রস স্তম্ভ দেখবো, এটা 2, 4, 8, 16 মানে জ্যামিতিক হারে বাড়তেছে। তাহলে আমরা বলবো এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকেই নির্দেশ করে। ঠিক একইভাবে এর আগে যেটা আমরা লেখচিত্র দেখিয়েছি, ওইটা দিয়েও যদি প্রশ্ন করে চিত্রটি কোন তত্ত্বকে নির্দেশ করে, বলবো এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। এখন আমরা এই ম্যালথাসের তত্ত্বের একটা চক্র দেখব, যে বললাম যে মানুষ যদি নিজের থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে, তাহলে প্রকৃতি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। ম্যালথাস ওই কথাটাকে আবার একটা চক্র আকারে ব্যাখ্যা করেছেন। উনি দেখাতে চেয়েছেন যে কি, যখন একটা পৃথিবীতে জনাধিক্য বা জনসংখ্যা যখন অধিক অবস্থায় বিরাজ করে, এই যে যখন অধিক জনসংখ্যা বিরাজ করে, তখন সেটা প্রাকৃতিক নিরোধ বলতে সেটা হতে পারে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তখন কিছু জনসংখ্যা অটোমেটিক কমে যায়। কমার পরে কি হবে, খাদ্য এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা ফিরে আসবে। এই চক্রটাকেই বলা হচ্ছে ম্যালথাসীয় চক্র। তাহলে এই চক্র আমরা দেখতেছি কি, যখন পৃথিবীতে জনাধিক্য বা অধিক জনসংখ্যা বিরাজ করে, তখন প্রকৃতি নিজে থেকেই সেটাকে নিরোধ করে। এটাকে বলা হয় প্রাকৃতিক নিরোধ। আর প্রাকৃতিক নিরোধের ফলে জনসংখ্যা আবার খাদ্য ও জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য অবস্থায় ফিরে আসে। দেখো, এই ভারসাম্য অবস্থা থেকে আবার জনসংখ্যা বাড়তে বাড়তে আবার জনাধিক্য সৃষ্টি হবে। জনাধিক্য থেকে যখন বেশি হয়ে যাবে, তখন আবার প্রাকৃতিক নিরোধের মাধ্যমে সেটা আবার ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। এভাবে এটা চক্রটা ঘুরতে থাকবে। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ম্যালথাসীয় চক্র। এটাও একটা অনেক সময় বোর্ড প্রশ্ন থাকে, এটা দিয়ে প্রশ্ন করা হয় এটা কোন তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ, বা এই চক্রটি ম্যালথাসীয় চক্রটি ব্যাখ্যা করো, তখন এটাকে তোমরা এভাবে ব্যাখ্যা করবে।
এখানে আবার এই তত্ত্বের কিছু সমালোচনাও আছে, অর্থাৎ অধ্যাপক ম্যালথাস বা টমাস ম্যালথাস যে তথ্যটা দিয়েছেন জনসংখ্যা বিষয় এবং খাদ্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে গিয়ে, সেটাকে বর্তমানে বিভিন্ন আধুনিক অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে সমালোচনা করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সমালোচনার কথা বলি। একটা হচ্ছে দেখি, বর্তমানে মানুষের জীবন মান উন্নতির কারণে, মানুষ ভোগ বিলাস এবং জীবনযাত্রার মান উন্নতির কারণে এখন আগের মতো অধিক সন্তান জন্ম দেয় না বা জনাধিক্যের দিকে যেতে চায় না। যদিও বা ম্যালথাস যে হারে দেখিয়েছেন জনাধিক্যের বৃদ্ধির কথা, বর্তমানে মানুষ সেই হারে জনসংখ্যা বৃদ্ধি প্রতি আগ্রহী নয়। তা এই জন্য আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন যে কি বর্তমানে ম্যালথাস যেভাবে দেখেছেন ওভাবে জনসংখ্যা বাড়ে না। আর একটা পয়েন্ট হচ্ছে দেখি, আগে কৃষিক্ষেত্রে প্রাচীন পদ্ধতিতে চাষবাস করা হতো, আর এখন যেহেতু কৃষিতে বৈজ্ঞানিক পরিবর্তন আসছে, এখন আমরা কৃষি যন্ত্রপাতি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করি, তারপরে বীজের ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করি, সেই দৃষ্টিকোণ থেকেও কৃষিক্ষেত্রে অনেক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উনি যেভাবে দেখিয়েছেন যে খাদ্য উৎপাদন বাড়ে শুধুমাত্র গাণিতিক হারে, তো এখন আধুনিক পদ্ধতি প্রয়োগের কারণে খাদ্য উৎপাদন আগের থেকে বহুগুণ বেড়ে গিয়েছে। সুতরাং এই দুটো সমালোচনার দৃষ্টিকোণ থেকে ম্যালথাসের তত্ত্বটিকে প্রশ্নবিদ্ধ করেছে বা এটাকে সমালোচনা করা হয়েছে। এভাবে আরও অনেক দৃষ্টিকোণ থেকে ম্যালথাসের তত্ত্বকে সমালোচনা করা হয়। এরপরেও পরিশেষে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি যেগুলো অনুন্নত রাষ্ট্র বা উন্নয়নশীল রাষ্ট্র, সেগুলোতে এখনও প্রযোজ্য বলে মনে করা হয়। কাম্য জনসংখ্যা তত্ত্ব, অপটিমাম পপুলেশন থিওরি। শুরুতে বলেনি অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা কাকে বলে। অপটিমাম বা কাম্য জনসংখ্যা হচ্ছে জনসংখ্যার এমন একটি স্তর যে স্তরে একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, অর্থাৎ যতটুকু জনসংখ্যা থাকলে একটি দেশের অর্থনীতি সমৃদ্ধি অর্জন করে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যা নির্ণয় করতে গিয়ে অধ্যাপক ডাল্টন একটা সূত্র প্রদান করেছেন। এখন আমরা সেই সূত্রটি একটু ডিটেলসে দেখব। সূত্রটি একটু খেয়াল করি। কাম্য জনসংখ্যা নির্ণয়ে অধ্যাপক ডাল্টনের সূত্রটি হলো m = a - o / o। এখানে m দ্বারা বোঝানো হয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট মানে অসামঞ্জস্যের পরিমাণ, এ দ্বারা বোঝানো হয়েছে অ্যাকচুয়াল পপুলেশন প্রকৃত জনসংখ্যা, ও দ্বারা বোঝানো হয়েছে অপটিমাম পপুলেশন কাম্য জনসংখ্যা। এম এর মান, এই যে আমরা সূত্রের মধ্যে এটা মান প্রয়োগ করে যদি এম এর মানটা ধনাত্মক আসে তাহলে বুঝতে হবে অধিক জনসংখ্যা নির্দেশ করে, যদি এম এর মানটা ঋণাত্মক আসে তাহলে বুঝতে হবে এটা নিম্ন জনসংখ্যা নির্দেশ করে, আর এম এর মানটা যদি শূন্য আসে তাহলে বুঝতে হবে এটা কাম্য জনসংখ্যা। তাহলে আমাদের জন্য কোনটা প্রত্যাশিত? এম এর মানটা শূন্য আসাটাই হলো প্রত্যাশিত, কারণ এম এর মান শূন্য আসলে আমাদের জনসংখ্যা কী হবে? কাম্য হবে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। এখানে দেখা যাচ্ছে কি, মনে করলাম বাংলাদেশের কাম্য জনসংখ্যা হচ্ছে 10 কোটি। কাম্য জনসংখ্যাকে আমরা নির্দেশ করেছিলাম কি দ্বারা? এ দ্বারা। আর বর্তমানে জনসংখ্যা আসা হচ্ছে 17 কোটি, যেটাকে আমরা নির্দেশ করি হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, কাম্য জনসংখ্যা হচ্ছে অপটিমাম পপুলেশন ও, আর বর্তমান জনসংখ্যা যেটা হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন এ, এই যে এ, এটা হলো ও। তাহলে আমাদেরকে বলতেছে এক্ষেত্রে অসামঞ্জস্যের পরিমাণ কত? অসামঞ্জস্যের পরিমাণ মানে কি? এম এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা অধ্যাপক ডাল্টনের সূত্র অনুসারে m = a - o / o সূত্রটি লিখি। লিখার পর এখানে মানটা প্রয়োগ করি। এ মানে অ্যাকচুয়াল জনসংখ্যা, বর্তমানে যে জনসংখ্যাটা আছে সেটা হচ্ছে কত? 17 কোটি। আর বাংলাদেশের কাম্য জনসংখ্যার পরিমাণ ধরে নিলাম কত? 10 কোটি। তাহলে এর মান 17, ওর মান 10। বসানোর পর আমরা বিয়োগ করে ভাগ করলে পাচ্ছি হচ্ছে কি 0.7। তাহলে 0.7 এটা একটা ধনাত্মক সংখ্যা। আমরা বলেছিলাম যে যদি এম এর মান ধনাত্মক হয় তাহলে এটা কি নির্দেশ করে? অধিক জনসংখ্যা নির্দেশ করে। তাহলে এই অবস্থায় বর্তমানে 17 কোটি জনসংখ্যা আর কাম্য জনসংখ্যা হচ্ছে 10 কোটি। এই অবস্থায় বাংলাদেশের জনসংখ্যার অবস্থানটা কী অবস্থায় আছে? এটা কি
কাম্য জনসংখ্যায় আছে নাকি নিম্ন জনসংখ্যায় আছে না অধিক জনসংখ্যায় আছে? যেহেতু ধনাত্মক আসছে তাহলে এটা অধিক জনসংখ্যাকে নির্দেশ করে। তাহলে বোঝা যাচ্ছে যে কি এই সূত্রটি প্রয়োগ করে বর্তমান অবস্থানটা অর্থাৎ একটি কি অধিক জনসংখ্যামূলক অবস্থা নির্দেশ করে। এভাবে আমরা যে কোনো দেশের অসামঞ্জস্যের জনসংখ্যার অসামঞ্জস্যের পরিমাণটা নির্ণয় করতে পারবো এই অধ্যাপক ডাল্টনের সূত্রটা প্রয়োগ করে। একই বিষয়কে আমরা এরপরে দেখব কিভাবে উনি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এখন আমরা এই কাম্য জনসংখ্যা নির্ণয়ের বিষয়টিকে আরেকজন অর্থনীতিবিদের অধ্যাপক আলফ্রেড সার্ভে কিভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছেন সেটা একটু দেখি। অধ্যাপক আলফ্রেড সার্ভে কাম্য জনসংখ্যাকে নিম্নের চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। চিত্রটি একটু খেয়াল করেন। চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা দেখানো হয়েছে, লম্ব অক্ষে দেখানো হয়েছে জীবনযাত্রার মান। তাহলে এখানে এস এস এই যে রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হয়ে এম পর্যন্ত সর্বোচ্চ, তারপরে আবার নিম্নগামী, এই এস এস রেখাটাকে বলা হচ্ছে জীবনযাত্রা রেখা। জীবনযাত্রা রেখা এই রেখাটা ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী মানে এটা জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। এম বিন্দুতে এসে জীবনযাত্রার মান সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে। এরপরে এম থেকে আস্তে আস্তে আবার নিম্নগামী হওয়া মানে জীবনযাত্রার মান কমতেছে। এখন খেয়াল করো, যখন এখানে নিচে পি ইউ এন এবং পি জিরো দ্বারা বোঝানো হয়েছে। পি ইউ আন্ডার পপুলেশন মানে কম জনসংখ্যা, কম জনসংখ্যা। এন দ্বারা বোঝানো হয়েছে কাম্য জনসংখ্যা। পি ও ওভার পপুলেশন মানে বেশি জনসংখ্যা। এটা কীভাবে নির্ধারণ করা হয়েছে? যখন জনসংখ্যা ও থেকে পি ইউ এতটুকু, তখন জীবনযাত্রার মানটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কি এম বিন্দু পর্যন্ত পৌঁছার পরে দেখা যাচ্ছে যে কি এটি জনসংখ্যা যদি আরও বাড়ে তাহলে জীবনযাত্রার মানটা আরও উন্নত হবে। তখন ওই দেশটা সিদ্ধান্ত নিল জনসংখ্যা বাড়াবে। বাড়তে বাড়তে জনসংখ্যা পি ইউ থেকে এনে আসলো, তখন জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়ে এম থেকে ছোট হাতের এম থেকে বড় হাতের এম এ পৌঁছলো। এরপরে জীবনযাত্রার মান আরও বৃদ্ধির উদ্দেশ্যে অথবা মাথা পিছু আয় আরও বৃদ্ধির উদ্দেশ্যে অথবা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে ওই দেশ জনসংখ্যাকে আরও যদি বাড়ানোর সিদ্ধান্ত নেয়, মনে করো এন থেকে পি জিরোতে আসার সিদ্ধান্ত নেয়, তখন দেখা গেল যে কি জীবনযাত্রার মান বৃদ্ধি না পেয়ে বরঞ্চ এম থেকে ছোট হাতের এনের দিকে মানে আস্তে আস্তে কমতেছে। তখন এর কারণ হচ্ছে যে কি এইটুকু এন পর্যন্ত জনসংখ্যা যা ছিল তা দেশে বিদ্যমান সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিতে যথাযথ উন্নয়ন সমৃদ্ধি করতে পেরেছে। এরপরে এর পরে যতই জনসংখ্যা বাড়তেছে কিন্তু সে হারে উৎপাদন বাড়তেছে না। তো সে হারে যদি উৎপাদন না বাড়ে জীবনযাত্রার মানও বাড়বে না, অর্থনৈতিক সমৃদ্ধিও হবে না। তখন এই এন থেকে পি জিরো জনসংখ্যাগুলোকে যদি জীবনযাত্রার মান না বাড়ে তখন সেটাকে অধিক জনসংখ্যা বা ওভার পপুলেশন বা বেশি জনসংখ্যা বলা হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি শুধু যে জনসংখ্যা আকারে বেশি হলে ওভার পপুলেশন বলা হয় তা নয়। জনসংখ্যা আকারে বেশি হলেও মনে করো এন থেকে পি জিরো জনসংখ্যা বেশি, এটা আকারে বোঝা যাচ্ছে। কারণ ও থেকে পি ইউ দূরত্বটা যতটুকু, ও থেকে এন পর্যন্ত দূরত্বটা তার সাথে বেশি, আর ও থেকে পি জিরো দূরত্বটা আরও বেশি। ধরে নিলাম এটা 5 কোটি, এটা 10 কোটি, এটা 15 কোটি। তো স্বাভাবিকভাবে 5 কোটি কম, 10 কোটি আরও বেশি, 15 কোটি হলে আরও বেশি। এটা হচ্ছে সংখ্যা ভিত্তিতে। কিন্তু জীবনযাত্রার মানটা যদি এনে এসে মনে করো সর্বোচ্চ হলো, এরপরে যদি পি জিরোতে গিয়ে অর্থাৎ 15 কোটি জনসংখ্যার বেড়ায় জীবনযাত্রার মানটা না কমে যদি আরও উপর দিকে যেত, তখনও সেটাকে কাম্য জনসংখ্যা হিসেবে এটাকে গ্রহণ করা হতো, এটাকে ওভার পপুলেশন বলা হতো না। কারণ সংখ্যায় জনসংখ্যা বাড়লে কি হবে, জীবনযাত্রার মান তো বাড়তেছে। যেমন চীন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে চীনে, কিন্তু এরপরেও চীনে এই অধিক জনসংখ্যা, এত জনসংখ্যা থাকার পরেও এদেরকে ওভার পপুলেশন বলতেছে না, কারণ ওরা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পেরেছে। ওদের জনসংখ্যা যতই বেশি হচ্ছে ওদের অর্থনীতি ততই সমৃদ্ধ হচ্ছে, ওদের জীবনযাত্রার মান ততই বাড়তেছে। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে ওরা ওভার পপুলেশন হিসেবে কাউন্ট করতেছে না, এটাকে কাম্য জনসংখ্যা হিসেবে ওরা কাউন্ট করতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি এন পর্যন্ত জনসংখ্যা হলে জীবনযাত্রার মান যেহেতু সর্বোচ্চ হয়, তাহলে এনই হলো কাম্য জনসংখ্যাটা। আর এন এর আগে পি ইউ জনসংখ্যায় দেখা যাচ্ছে যে কি জনসংখ্যার জীবনযাত্রার মান আস্তে আস্তে বৃদ্ধির সুযোগ আছে এর থেকে বাড়াইলে, সেই জন্য এটা হলো কম জনসংখ্যা।
আর এন এর পরে P0-তে যদি আমরা যাই দেখা যাচ্ছে যে কি এন থেকে P0-তে জনসংখ্যা বাড়লে কি হবে, জীবনযাত্রার মানটা কমতেছে। সেজন্য এটাকে বলা হচ্ছে ওভার পপুলেশন বা বেশি জনসংখ্যা। এই বিষয়টাকে আমরা একটা বোর্ডের চিত্র উদ্দীপকের সাথে একটু অ্যাডজাস্ট করে নিই। 2019 সালে যশোর বোর্ডে একটা প্রশ্ন, এই প্রশ্নে দেখানো হয়েছে কি ভূমিয়ককে জনসংখ্যা কোটিতে, মানে 4 কোটি, 5 কোটি, 6 কোটি, আর লম্বককে দেখানো হয়েছে মাথা পিছু আয় মার্কিন ডলারে, মানে 1400 মার্কিন ডলার, 1800 মার্কিন ডলার। এখানে যখন জনসংখ্যা 4 কোটি তখন বি বিন্দুতে, খেয়াল করবে, বি বিন্দুতে মাথা পিছু আয় হচ্ছে 1400 মার্কিন ডলার। যখন জনসংখ্যা 5 কোটি তখন সি বিন্দুতে মাথা পিছু আয় হচ্ছে 1800 মার্কিন ডলার। এরপরে যখন জনসংখ্যা বৃদ্ধি পেয়ে আরও বৃদ্ধি পেয়ে 6 কোটি হলো তখন জীবনযাত্রার মান বা মাথা পিছু আয় 1400 কোটি, ডি বিন্দুতে 1400 কোটি। তাহলে এই চিত্র দেখে আমরা একেবারে সাদা চোখেই বলে দিতে পারি কি 4 কোটি জনসংখ্যার ক্ষেত্রে মাথা পিছু আয় 1400 কোটি বেশি, না 5 কোটি জনসংখ্যার ক্ষেত্রে মাথা পিছু আয় 1800 কোটি টাকাটা বেশি? নিঃসন্দেহে 1800 কোটি টাকাটা বেশি। এরপরে যদি আমরা জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 6 কোটিতে নিয়ে যাই, কিন্তু জীবনযাত্রার মান সি থেকে ডিতে আসা মানে হচ্ছে 1400 কোটিতে চলে আসা। তার মানে কতটুকু জনসংখ্যা হলে জীবনযাত্রার মান সবচেয়ে বেশি হচ্ছে? এই 5 কোটি জনসংখ্যার বেলায় জীবনযাত্রার মানটা সবচেয়ে বেশি। সুতরাং এই 5 কোটি জনসংখ্যাটাই হলো কি কাম্য জনসংখ্যা। কি জনসংখ্যা? কাম্য জনসংখ্যা, মানে অপটিমাম পপুলেশন, অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। কারণ এই 5 কোটি জনসংখ্যার বেলায় মাথা পিছু আয় কি হচ্ছে? সবচেয়ে বেশি হচ্ছে। এখন এর আগে যে 4 কোটি ছিল, এই 4 কোটি জনসংখ্যার বেলায় যে মাথা পিছু আয় হলো 1400 কোটি, কিন্তু এক্ষেত্রে এই 1400 কোটি জনসংখ্যার বেলায় 4 কোটি থেকে জনসংখ্যা যদি আরও সামনের দিকে যায় জীবনযাত্রার মান আরও বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেজন্য এই অংশটাকে বলা হচ্ছে দেখি কম জনসংখ্যা, নিম্ন জনসংখ্যা 4 কোটিটা। আর যদি 6 কোটিতে যায় দেখা যাচ্ছে দেখি জীবনযাত্রার মান 5 কোটিতে যাহা ছিল তার থেকে আরও কমতেছে। সেজন্য 6 কোটি জনসংখ্যাকে বলা হবে কি অধিক জনসংখ্যা। এখন আমরা এই চিত্র থেকে বলা হচ্ছে দেখি বি, সি ও ডি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। বি, সি ও ডি বিন্দুতে কি নির্ণয় করতে বলা হয়েছে? অসামঞ্জস্যের পরিমাণ। তাহলে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা লিখছিলাম সেটা কি ছিল? অধ্যাপক ডাল্টনের সূত্র। কার সূত্র? অধ্যাপক ডাল্টনের সূত্র। এখন অধ্যাপক ডাল্টনের সেই সূত্রটা অনুসারে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করতে গিয়ে আগে আমরা সূত্রটা লিখি। প্রথমে বি বিন্দুতে অসামঞ্জস্য কত? m = a - o / o। এখন বলেন তো এর মান কত? মানে হচ্ছে কাম্য জনসংখ্যা। আমরা তো চিত্র দেখে নির্ণয় করে ফেলেছি কাম্য জনসংখ্যা হচ্ছে কোনটা? 5 কোটি। যেহেতু 5 কোটি জনসংখ্যার বেলায় মাথা পিছু আয় সবচেয়ে বেশি, এটাই হলো কাম্য জনসংখ্যা। তাহলে এর মান কত এখানে? 5 কোটি। আচ্ছা, আর এই বি বিন্দুর কথা হিসাব করতেছে। এখন বি বিন্দুতে অ্যাকচুয়ালি জনসংখ্যা আছে কত? 4 কোটি। সরি, এত অ্যাকচুয়াল জনসংখ্যা আছে 4 কোটি, এর মান হবে 4, আর ওর মান হচ্ছে 5, ওর মান 5। এবার একটু ক্যালকুলেট করে বলো তো কত হয়? ক্যালকুলেট করলে কত হবে? মাইনাস কত? 0.2, মাইনাস 0.2। তো এখন মাইনাস 0.2 একটা ঋণাত্মক সংখ্যা না? এটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আমরা বলছিলাম যদি m এর মান ঋণাত্মক হয় তাহলে এটা কি নির্দেশ করবে? নিম্ন জনসংখ্যা, নিম্ন জনসংখ্যা নির্দেশ করে। এরপরে বলা হচ্ছে দেখি কোন বিন্দুতে? সি বিন্দুতে অসামঞ্জস্য m = কত হবে? a - o / o। তার মানে এর মান অ্যাকচুয়ালি সি বিন্দুতে, এই যে সি বিন্দু দেখেন, সি বিন্দুতে অ্যাকচুয়ালি জনসংখ্যা হচ্ছে কত? 5 কোটি। আর আমরা আগের থেকে কাম্য জনসংখ্যা নির্ধারণ করে রাখছি কত? 5 কোটি।
তাহলে একার ফলাফল হবে কত? নিঃসন্দেহে 1, তাই না? নাকি 0? 0। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0কে 5 দিয়ে ভাগ করলে 0। তাহলে m এর মান 0 আসলে সেটাকে বলা হয় কি? কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা। এরপরে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। ডি বিন্দুতে অসামঞ্জস্য। m = কত হবে? a - o। ও এর মান কত? প্রথমে অ্যাকচুয়ালি এই যে দেখেন ডি বিন্দু, খেয়াল করেন, ডি বিন্দুতে অ্যাকচুয়ালি জনসংখ্যা আছে কত? 6 কোটি। আর আমরা কাম্য জনসংখ্যা আগে থেকে নির্ধারণ করছি 5 কোটি। তাহলে এখন 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1কে 5 দিয়ে ভাগ করলে +0.2। পজিটিভ পয়েন্ট কত? 2। তাহলে এই সংখ্যাটা ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক। তো ধনাত্মক আসলে আমরা কি বলবো এটাকে? অধিক জনসংখ্যা। কি সংখ্যা? অধিক জনসংখ্যা। তাহলে আমরা অধ্যাপক ডাল্টনের সূত্রটা প্রয়োগ করে বলতে পারি যে বি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণটা ঋণাত্মক, তার মানে নিম্ন জনসংখ্যা। কোন বিন্দুতে? এই বি বিন্দুতে। আর সি বিন্দুতে পেয়েছি হচ্ছে কি? সি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ আসছে 0, তার মানে এটা কাম্য জনসংখ্যা নির্দেশ করে। আর ডি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ পেয়েছি +0.2, তার মানে ডি বিন্দু হলো অধিক জনসংখ্যা নির্দেশ করে। এভাবে আমরা এই প্রশ্নটার সলিউশন করতে পারি।